আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় এবং একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে সাব্বির ভাইয়া। আমি একটু দেখব যে আমার কথাগুলো কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সেই সাথে আমাকে ক্লিয়ার দিতে পাচ্ছ কিনা, এবং লিঙ্কটা আমি শেয়ার করে দিব, তোমরা সকলে জয়েন হও। আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় এবং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, তো আমার কথাগুলো সব ক্লিয়ার আছে। আমি জাস্ট আমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, জাস্ট একটু আমাকে শিওর করো। ওকে, মাহিন ইসলাম ওয়েবসাইট থেকে ক্লাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যদি সমস্যা থাকে আপাতত তোমরা ফেসবুক পেজ থেকে আমাদের লাইভটা করো, অথবা ইউটিউব থেকে লাইভটা করতে পারবা। হ্যাঁ, পরবর্তীতে আমরা ফেসবুক পেজ থেকে মানে আমাদের ওয়েবসাইট থেকে সেটা ঠিক করে দিব। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, তো আজকে হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রনিক্সের প্রথম ক্লাস। হ্যাঁ, আমরা বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা ঠিক আসলে কখন পড়বো বা কখন পড়া উচিত আর কোন সময় এই সাবজেক্টটা দেওয়া হয়েছে এই বিষয়টা একটু বলি। তোমরা অনেকে দ্বিতীয় সেমিস্টারে আছো, আবার অনেকেই মেকানিক্যালের চতুর্থ সেমিস্টারে আছো। তো এখানে বিষয়টা হচ্ছে কি, বেসিক ইলেকট্রনিক্সের একটা বেসিক আলোচনা বা ডিসকাশন এখানে দেওয়া হয়েছে। আবার তোমরা এর আগে যখন ফার্স্ট সেমিস্টারে ছিলে বা যখন হচ্ছে তোমরা অনেকে আবার সেকেন্ড সেমিস্টারেও দেখছো যে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা কিন্তু আছে বা ছিল তোমাদের। বেসিক ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক্যালের একটা বেসিক তোমাদের দেওয়া হয়েছিল, আর বেসিক ইলেকট্রনিক্সের একটা বেসিক তোমাদের শেখানো হচ্ছে। ওকে, ঠিক আছে। একজন লিখছো দেখা যাচ্ছে ক্লিয়ার, ক্যামেরা আনক্লিয়ার না। ক্যামেরা তো আনক্লিয়ার না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার ফোন থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার সামনে ডেস্কটপ আছে সেখান থেকেও ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে। আশা রাখি তোমাদের যদি নেটওয়ার্ক ইস্যু না থাকে তাহলে তোমরাও আমার কথাগুলো প্লাস আমাকে ক্লিয়ার দেখতে পারবা। ওকে, রাবেয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, আর কথা বাড়াবো না। দেখো, আমরা আজকে প্রথম লেকচারের দিকে যাই। প্রথম লেকচারে আচ্ছা, প্রথম অধ্যায় সোল্ডারিং এবং কালার কোড সম্পর্কে ধারণা। সোল্ডারিং এবং কালার কোড সম্পর্কে ধারণা। আচ্ছা, শুরুতেই আসি সোল্ডারিংটা আসলে কি। হ্যাঁ, সোল্ডারিংটা আসলে কি? আচ্ছা, আমি আবারও বলছি, যারা ওয়েবসাইট থেকে ক্লাস করতে পাচ্ছ না, ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ না, তোমরা একটু কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করো, যেহেতু এটা ফ্রি ক্লাস হচ্ছে। তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই আমরা ফ্রি ক্লাসগুলো দেই। ওকে, তো ওয়েবসাইটে আমরা এর পরবর্তীতে আমরা এটা ঠিক করে দিব। আপাতত তোমরা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে করো। ওকে, আচ্ছা, আমরা দেখো সোল্ডারিংটা আসলে কি সেটা দেখব, তারপর জানবো এখানে কালার কোড সম্পর্কে ধারণা। হ্যাঁ, প্রথম অধ্যায় যেহেতু, আমরা এর পরবর্তী স্লাইডে যাই। দেখো, সোল্ডারিং এর সংজ্ঞা। হ্যাঁ, ডিফাইন সোল্ডারিং এর সংজ্ঞা। তো আমরা সোল্ডারিং এর সংজ্ঞা জানবো, আসলে সোল্ডারিংটা কি, আসলে কি কাজে লাগে। দেখো, সোল্ডারিং এর যে আবিধানিক অর্থ আছে, হ্যাঁ, সোল্ডারিং এর যে অভিধানিক অর্থ আছে, এর অর্থ হলো ঝালাই করা।
হ্যাঁ, সোল্ডারিং অর্থ হচ্ছে কি ঝালাই করা, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি ঝালাই করব, কোথায় ঝালাই করব? হ্যাঁ, তো এটা ঝালাই কিন্তু তোমরা দেখো আরেক প্রকার ঝালাই, মানে দুই প্রকার ঝালাই তোমরা দেখতে পাও সাধারণত। একটা হচ্ছে ওয়েল্ডিংয়ে দেখতে পাও, বড় বড় ওয়ার্কশপগুলোতে দেখতে পাও, আবার কিছু কিছু ছোট ছোট ওয়ার্কশপগুলোতে দেখতে পাও। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের ঝালাই। হ্যাঁ, ইলেকট্রনিক্সের ঝালাই বা সোল্ডারিং করাকে যেটা বোঝায় ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। তো রডের সাথে রড যখন ঝালাই দেওয়া হয় তখন সেটা ছিল তোমাদের ওয়েল্ডিং করা আর কি, মেকানিক্যালের ক্ষেত্রে। আর যখন আমরা একটা পরিবাহী তারের সাথে আরেকটা পরিবাহী তারকে জোড়া লাগাবো তখন সেটা ইলেকট্রনিক্সের ভাষায় এটাকে সোল্ডারিং বলছে। হ্যাঁ, ইলেকট্রনিক্সের ভাষায় এখানে কি বলা হয়েছে? সোল্ডারিং বলা হয়েছে। দেখো, সোল্ডারিং শব্দের অভিধানিক অর্থ হলো ঝালাই করা। ঝালাই করা, কি করা? ঝালাই করা। দেখো, দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে, দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে, খেয়াল রাখো এখানে একটা ধরো এইটা হচ্ছে আমার একটা পরিবাহী পদার্থের তার। হ্যাঁ, পরিবাহী তার বা ধাতব পদার্থ, এখানেও একটা পরিবাহী তার বা ধাতব পদার্থ আছে। এই দুটাকে আমি যখন জোড়া লাগাবো, জোড়া লাগাতে গেলে আমাকে কি করতে হবে? ঝালাই করতে হবে। জোড়া লাগাতে গেলে আমাকে কি করতে হবে? ঝালাই করতে হবে। তো সেটাই বলছে যে দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে, কিসের সাহায্যে? দেখো খেয়াল করো, কিসের সাহায্যে? উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে। উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই উত্তপ্ত সোল্ডারিং আয়রনটা কি? সোল্ডারিং আয়রনটা কি তোমরা জানো? সোল্ডারিং আয়রনটা কি জানো? সোল্ডারিং আয়রন হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলা হয় তাতাল। কি বলা হয়? তাতাল বলা হয়। চলো তোমাদের আগে আমি সোল্ডারিং আয়রনটা দেখাই, তারপর আমি এটা বুঝাবো। তোমরা আগে সোল্ডারিং আয়রনটা দেখো, একটু দেখো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো তোমরা, এই যে দেখা যাচ্ছে এখানে এই জায়গার মধ্যে একটু দেখো, এই যে এখানে যে ইলেকট্রনিক্স ডিভাইসটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। কি নাম এটার? সোল্ডারিং আয়রন। এইটা দিয়েই মূলত আমাদের কি করা হয়? ঝালাইটা করা হয় এইটা দিয়ে। ঠিক আছে, ওকে। চলো এবার আমরা আগের জায়গায় চলে যাই। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে দুই বা ততোধিক পরিবাহী, খেয়াল করো, দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের ছবিতে দেখাইলাম। হ্যাঁ, সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে, কি গলিয়ে? সোল্ডার গলিয়ে। সোল্ডার বলতে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? সোল্ডার বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখো। এই যে আমি আবারও আগের জায়গায় চলে আসি, দেখো এখানে দেখো, এই যে দেখো, এই যে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে একটা, আবার এইখানে একটা, এই দুটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, তোমরা হয়তো দোকানপাটে দেখছো, এই ধরনেরও দেখছো, আবার এই ধরনেরও একটা জিনিস দেখছো। এই দুটা কিন্তু একই জিনিস। এটার নাম হচ্ছে সোল্ডারিং রজন বলা হয়। হ্যাঁ, সোল্ডারিং রজন বলা হয়। ঠিক আছে, রজন বলা হয়, অনেকে রেজিন বলে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এই যে এটাকে আমরা বলি কি জানো? এটাকে আমরা বলি রাং। কি বলি এটাকে? রাং বলি, রাং বলি। তবে এটার নাম হচ্ছে সোল্ডারিং লিড। এটার নাম কি? সোল্ডারিং লিড বা রাং। সোল্ডারিং লিড বা রাং। আচ্ছা, তাহলে এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ যে সোল্ডারিং রজন, হ্যাঁ, সোল্ডারিং রজন, তারপর সোল্ডারিং লিড বা রাং, তো এই দুটাকে একত্রিতভাবে এখানে সোল্ডারিং গলিয়ে বোঝাচ্ছে। এই যে এখানে বোঝাচ্ছে একত্রিতভাবে এই দুটাকেই একত্রিতভাবে এখানে বলছে যে সোল্ডার গলিয়ে। হ্যাঁ, ওই দুটাকে এখানে একত্রিতভাবে কি বোঝাচ্ছে? সোল্ডার গলিয়ে। তারপর দেখো সংযোগ করার পদ্ধতিকে সোল্ডারিং বলা হয়। আমরা পুরো সংজ্ঞাটা আরেকবার দেখব। সোল্ডারিং শব্দের অভিধানিক অর্থ ঝালাই করা, দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে সংযোগ করার পদ্ধতিকে সোল্ডারিং বলা হয়। কি করা হয়? সোল্ডারিং বলা হয়। ওকে, আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো
আচ্ছা, এবার আসো সোল্ডারিং প্রক্রিয়া সমাধান করার জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতির তালিকা। দেখো খেয়াল করো, আমরা যে সোল্ডারিং করব এটার জন্য কি কি প্রয়োজন। শুরুতেই দেখো, শুরুতেই আমাদের আছে কি, শুরুতেই আছে সোল্ডারিং আয়রন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি তাতাল, যেটাকে আমরা কি বলি, তাতাল বলি। তারপর দেখো সোল্ডারিং ট্যাগ এবং সোল্ডার। এই সোল্ডারিং ট্যাগ এবং সোল্ডারকে বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ওই যে তোমাদের যেটাকে গলাতে হবে, কিছুক্ষণ আগে দেখাইলাম একটা তার, সাদা তারের মধ্যে ওইটা। তারপর দেখো এইখানে দেখো রেজিন। রেজিন বলতে কি বোঝাচ্ছে, রেজিন বলতে বোঝাচ্ছে আমাদের এইটা, এই যে একটু খেয়াল করো, এই যে এই দুইটা, হ্যাঁ রেজিন। ওকে, তারপর আসো, তারপর হচ্ছে দেখো এখানে পিসিবি বোর্ড। পিসিবি বোর্ড, পিসিবি বোর্ড হচ্ছে এটা এমন একটি ইলেকট্রনিক্স বোর্ড যেখানে ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলোকে সাজিয়ে সোল্ডারিং করা যায়। হ্যাঁ, পিসিবি বোর্ড তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা দেখতে পারবা পিসিবি বোর্ডটা এরকম, এখানে ফুটো 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 দেওয়া থাকে, এভাবে এভাবে ফুটো দেওয়া থাকে। এই ফুটোগুলোতে আমাদের ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্টগুলো কি করা হয়, ইলেকট্রনিক্সের বিভিন্ন উপাদানগুলোকে সাজিয়ে সোল্ডারিং করা যায় পিসিবি বোর্ডের মধ্যে। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো তামার তার ও সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস। দেখো তামার তার ও সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ তুমি আসলে কোথায় ঝালাইটা করবা, তোমার হয়তো তারের সাথে তার ঝালাই করবা, এই একটা তার, এই আরেকটা তার, এইখানে তুমি ঝালাইটা করছো, তারের সাথে তার ঝালাই করছো। অথবা তুমি কি করছো, একটা রেজিস্টরের সাথে এখানে একটা তার ঝালাই করছো, আবার এখানেও একটা তার ঝালাই করছো। ঠিক আছে, তো কোনো ডিভাইসের সাথেও ঝালাই করা যায়, কোনো ডিভাইসের সাথেও কি করা যায়, ঝালাই করা যায়। ওকে, তাহলে এখানে যেটা বোঝাচ্ছে যে তামার তার এবং সংশ্লিষ্ট ডিভাইসের প্রয়োজন আছে আমাদের ঝালাই করার জন্য। ওকে, তারপর আসো সাকার। সাকার সোল্ডার তোলার পাম্পার বা ডি সোল্ডারিং টুল। এটা একটু দেখো, ডি সোল্ডারিং টুল মানে হচ্ছে ঝালাই খোলা, ঝালাই খোলার জন্য একটা টুলস। ঠিক আছে, ডি সোল্ডারিং টুল ঝালাই খোলার জন্য। ওকে, আচ্ছা, এবার আসো এই যে এগুলো তো তোমাদের দেখালাম কিছুক্ষণ আগেই, তাই না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রজন বা রেজিন, তাই না, এগুলোকে রজন বা রেজিন বলে। তারপর এটাকে রাং বলে, এটা কি বলে, এটা হচ্ছে তাতাল, তাই না, তাতাল। এটা এক কথায় হচ্ছে সোল্ডারিং আয়রন, এটা কি বলবো আমরা, সোল্ডারিং আয়রন বলবো। ওকে, এবার আসো ভালো সোল্ডারিং এর জয়েন্টের বৈশিষ্ট্য। তুমি যে জয়েন্ট করছো, একটা তারের সাথে আরেকটা তার জোড়া লাগাচ্ছ, একটা তারের সাথে আরেকটা তার জোড়া লাগাচ্ছ, কিভাবে বুঝবো যে কোনটা ভালো সোল্ডারিং হইলো বা কোনটা খারাপ সোল্ডারিং হইলো। দেখো ভালো সোল্ডার জয়েন্ট মসৃণ হওয়া প্রয়োজন। একটা ভালো সোল্ডারের যখন তুমি জয়েন করবা তখন সেই জয়েন্টটাকে দেখতে হবে মসৃণ কিনা। ঠিক আছে, কোনো প্রকার ধরো এরকম বিষয়টা, তুমি এই যে জয়েন করছো, এই যে এখানে জয়েন করছো, জয়েন্টটা এরকম হবে, সেই জয়েন্টটা যদি তুমি এরকম করো, এরকমভাবে করো, তাহলে এটা তো জয়েন হলো না, জয়েন্টটা কেমন হয়ে যাচ্ছে, তাই না। তো জয়েন্টটাকে কি হওয়া প্রয়োজন, খুবই স্মুথ বা মসৃণ হওয়া প্রয়োজন। তারপর দেখো ভালো শোল্ডার জয়েন্ট উজ্জ্বল হতে হবে, মানে জয়েন্টটাকে দেখতে যাতে আকর্ষণীয় লাগে, ঠিক আছে, ব্রাইট লাগে। ভালো শোল্ডার জয়েন্ট কি হতে হবে, উজ্জ্বল হতে হবে। তারপর খেয়াল করো যে শোল্ডার জয়েন্টের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শোল্ডার জয়েন্ট অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছুক্ষণ আগেই বললাম যে তুমি ধরো যে এই যে একটা তার, এই যে একটা তার, এই দুটো তারকে যখন তুমি জোড়া লাগাচ্ছ এখানে, তখন তুমি এইভাবে জোড়া না লাগিয়ে কি করতেছো, এখান থেকে এইভাবে জোড়া লাগাচ্ছ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কি পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে না কিন্তু। তাহলে একটা ভালো শোল্ডার অবশ্যই কি হতে হবে, পরিষ্কার হতে হবে, তারের প্রান্ত বা লিড শোল্ডার দ্বারা আবৃত থাকা প্রয়োজন। ঠিক আছে, দেখো তারের প্রান্ত বা লিড শোল্ডার দ্বারা আবৃত থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে তারের প্রান্ত, এই যে একটা তারের প্রান্ত, এইখানে একটা তারের প্রান্ত, এইখানে একটা তারের প্রান্ত, এই প্রান্ত দুইটা কি দ্বারা এখানে বলছে, দেখো লিড শোল্ডার। লিড শোল্ডার কোনটা, লিড শোল্ডার হচ্ছে এইটা,
যেটাকে আমি রাং লিখছি এখানে, বাংলায় বলে রাং, এটাকে বলে লিড সোল্ডার বা সোল্ডারিং লিড। ওকে, এই সোল্ডারিং লিড দ্বারা কি করতে হবে, এই সোল্ডারিং লিড দ্বারা এখানে আমাদের বোঝাচ্ছে, সরি কোথায় গেলাম, এইখানে, এই যে সোল্ডারিং লিড দ্বারা আবৃত থাকা প্রয়োজন, অবশ্যই কি থাকতে হবে, আবৃত থাকতে হবে। ওকে, তারপর খেয়াল করো, সোল্ডার জয়েন্ট নমনীয় হওয়া প্রয়োজন। একটা সোল্ডারের জয়েন্ট নমনীয় না হলে দেখবা যদি জয়েন্টের ওখানে কোনোভাবে একটু চাপ পড়ে বেঁকে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। ওকে, তাহলে সেটা কি হওয়া প্রয়োজন, নমনীয় হওয়া প্রয়োজন। তারপর ভালো সোল্ডারিং জয়েন্টের তল বা বক্রতল বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। তো এত কিছু লিখতে হবে না, যদি তোমাদের আসে ভালো সোল্ডারিং এর জয়েন্টের বৈশিষ্ট্য, এখান থেকে 4-5টা পড়বা এনাফ, তার বেশি কিছু না, 4 থেকে 5টা পড়বা শেষ, বেশি কিছু পড়তে হবে না। ঠিক আছে, তারপর দেখো সংযোগস্থলে কোনো প্রকার বায়ু, ধরো যে তুমি একটা জয়েন্ট করছো, এই জয়েন্টের জায়গায় মাঝখানে খেয়াল করো, এই জয়েন্টের জায়গায় তুমি কি করছো, জয়েন করতে গিয়ে একটু ফাঁক রাখছো, হ্যাঁ একটু কি রাখছো, ফাঁক রাখছো, একটু সামান্য ফুটো হয়ে গেছে, মানে জয়েন করতে গিয়ে একটা ফুটো বের হয়েছে, ওই ফুটোর মধ্যে দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হবে, আর বাতাস যখন ওর ভেতর দিয়ে প্রবাহিত হবে তখন কিন্তু সেটা ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যাবে এক সময় গিয়ে সেটা কি করবে, ভেঙে পড়বে, তাহলে সেটা কিন্তু একটা আদর্শ বা ভালো সোল্ডারিং হলো না। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলছে যে সংযোগস্থলে কোনো বায়ুর ফাঁক থাকতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, ভালো সোল্ডারিং জয়েন্টের বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাদের সংক্ষিপ্তের জন্য পড়তে হবে, এটা তোমাদের সংক্ষিপ্তের জন্য পড়তে হবে প্রথম অধ্যায় থেকে, সংক্ষিপ্তের জন্য পড়তে হবে। এর আগের যে স্লাইডটা আমি দেখাইলাম, এই যে এইটা সোল্ডারিং প্রক্রিয়া সমাধান করার জন্য প্রয়োজনীয় উপকরণ, মানে একটা সোল্ডারিং করতে গেলে কি কি তোমাদের প্রয়োজন, মানে কি কি উপাদান লাগবে বা কি কি যন্ত্রপাতি লাগবে, সেক্ষেত্রে এটাও আমাদের কিন্তু সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত। ঠিক আছে, আচ্ছা এবার আসো, আমাকে একটু বলবা যে তোমরা যা এতক্ষণ থেকে পড়াচ্ছি বা বোঝাচ্ছি তোমরা কি বুঝতে পারছো কিনা, আমাকে একটু জাস্ট এতটুকু বলো যে এতটুকু বুঝতে পারছো কিনা। আমাকে শুধু জাস্ট এতটুকু বলো যে এতক্ষণ যা দেখাচ্ছিলাম যা বোঝাচ্ছিলাম বুঝছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা এবার সোল্ডারিং এর আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে সোল্ডারিং এর ধাপগুলো, মানে তো আমরা যে সোল্ডারিং করব সেই সোল্ডারিং এর ধাপ, কোন কোন ধাপে আমরা সোল্ডারিং করব, একটা সোল্ডারিং করতে গেলে কোন কোন ধাপের মধ্য দিয়ে যাইতে হবে বা কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে। হ্যাঁ দেখো খেয়াল করো, তো আমাদের সোল্ডারিং করতে গেলে মনে রাখবা সোল্ডারিং ট্যাগ ও আয়রন টিপ পরিচ্ছন্নকরণ ও কেবলের ওয়্যারের যে অংশে ঝালাই করা হবে তার ইনসুলেশন অপসারণ করা। আচ্ছা একটু তোমাদের এটা আসলে প্র্যাকটিক্যাল বিষয় দেখানোর জন্য, আমার কাছে আসলে কোনো প্রকার ওয়্যার নাই, আচ্ছা আমি পেয়ে গেছি একটা, দাঁড়াও, এই যে আমার হাতে একটা কেবল আছে, হ্যাঁ দেখো, ধরো এই কেবলটাকে আমাদের আরেকটা কেবলের সাথে সংযুক্ত করতে হবে এইটাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা প্রথমে আমি কি করব, কেটে ফেলবো। ঠিক আছে, কেটে ফেলার পর এর উপরে একটা কিন্তু ইনসুলেশন আছে, হ্যাঁ পরিবাহী কিন্তু ভেতরে আছে, মানে যেটা পরিবাহী তামার অংশটা সেটা কিন্তু এর ভেতরে আছে, বাইরে কিন্তু একটা আবরণ আছে, যে আবরণটাকে আমরা অপরিবাহী বা ইনসুলেশন বলতে বোঝাই। তো আমাদের এই ইনসুলেশনটা কি করতে হবে, অপসারণ করতে হবে। ঠিক আছে, অপসারণ করে এর যে তোমার ভেতরে যে পরিবাহী তারটা আছে সেই পরিবাহী তারটাকে আমাদের কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নকরণভাবে মানে পরিষ্কার করে রাখতে হবে। তো সেটাই বোঝাচ্ছে প্রথমে, হ্যাঁ তারপর দেখো, তারপর বলছে যে দুটি তার যান্ত্রিকভাবে জোড়া দেয়া এবং সোল্ডারিংকরণ, মানে এই যে একটা তার আরেকটা তারের সাথে আমার কি করতে হবে, যান্ত্রিকভাবে
সুন্দরভাবে বা এক কথায় সোল্ডারিং করতে হবে, মানে জোড়া লাগাতে হবে আর কি, ঝালাই করতে হবে। তারপর হচ্ছে তার নির্বাচন ও প্রয়োজনীয় দৈর্ঘ্য কর্তন। তোমার সোল্ডারিং এর জন্য কতটুকু তার দরকার, কি পরিমাণে তার দিয়ে তুমি সোল্ডারিং করবা, ঠিক ততটুকু পরিমাণ তার তুমি অতটুকু পরিমাণ তার তোমাকে কি করতে হবে, দৈর্ঘ্যটাকে নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে দৈর্ঘ্যটাকে কেটে ফেলতে হবে তোমার মতো করে, মানে তোমার যতটুকু প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সোল্ডারিং আয়রন, সোল্ডারিং ট্যাগ এবং লিড নির্বাচন। মানে সোল্ডারিং আয়রন তো তোমাদের কিছুক্ষণ আগে দেখাইলাম, মানে একটা ভালো সোল্ডারিং আয়রন তোমাকে নিতে হবে অবশ্যই এইগুলো করতে গেলে। তারপর সেখানে কি প্রয়োজন, সোল্ডারিং ট্যাগের প্রয়োজন, লিডের প্রয়োজন। মানে এক কথায় সোল্ডারিং করতে গেলে আমাদের সোল্ডারিং আয়রন লাগবে অবশ্যই মাস্ট, তারপর হচ্ছে সোল্ডারিং লিড, তারপর হচ্ছে সোল্ডারিং রেজিন বা রজন। ঠিক আছে, এইগুলো লাগবে মাস্ট। তারপর দেখো কি বলছে, তারপর হচ্ছে সোল্ডারিং পরীক্ষা করতে হবে। সোল্ডারিং করার সময় লক্ষ্য রাখতে হবে যেন সোল্ডারিংয়ের সংযোগস্থলে ড্রাই সোল্ডারিং না হয়, মানে একদম শুকনো সোল্ডারিং যাতে না হয়। ঠিক আছে, জাস্ট এতটুকু তোমরা পড়বা, এইটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বা। সোল্ডারিংয়ের ধাপগুলো সংক্ষেপে লেখো। এটা কিসের জন্য পড়বা, সংক্ষিপ্তের জন্য পড়বা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, বলতো এই হচ্ছে আমাদের সোল্ডারিং এর যা যা জানা দরকার তাই তাই তোমাদের জানিয়ে দিলাম। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, এইখানে দেখাই। দেখো, শুরুতেই আমরা জানলাম যে আসলে সোল্ডারিং কি, তাই না? আমরা শুরুতেই দেখেছি যে সোল্ডারিংটা কি। তারপর আমরা জানলাম, বলতো কি সোল্ডারিং করার জন্য কি কি প্রয়োজন। সোল্ডারিং এর প্রয়োজনীয় উপাদান। সোল্ডারিং এর প্রয়োজনীয় উপাদান। তারপর কি জানলাম, তারপর জানলাম হচ্ছে আমরা সোল্ডারিং এর যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে এগুলো কিন্তু আমি চিত্রের সাহায্যে তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, তারপর জানলাম হচ্ছে একটা আদর্শ বা ভালো সোল্ডারিং এর বৈশিষ্ট্য। একটি ভালো বা আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য। ওকে, তারপর কি জানলাম বলো তো? তারপর জানলাম হচ্ছে আমাদের সোল্ডারিং এর করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে বা সোল্ডারিং এর ধাপ। হ্যাঁ, সোল্ডারিং এর ধাপ। সোল্ডারিং এর ধাপ সমূহ। ওকে, তাহলে এই যে সোল্ডারিং সম্পর্কে আমরা 4টা টপিক পড়লাম, এই 4টা টপিক আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, ভালোভাবে জানতে হবে এবং মুখস্থ রাখার ট্রাই করবা। হ্যাঁ, এখান থেকে ইনশাল্লাহ একটা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত মাস্ট কমন থাকবে পরীক্ষায়। ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। সোল্ডারিং কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, সোল্ডারিং সম্পর্কে আর এই অধ্যায়ে কিছু পড়তে হবে না, জাস্ট এতটুকু পড়বা। ওকে, আচ্ছা, তো এবার আসো যে কালার কোড। খেয়াল করো কালার কোড কি বা কালার কোড পদ্ধতি কি, এবার আমরা সেটাই জানবো যে কালার কোড কি বা কালার কোড পদ্ধতি কি। ওকে, দেখো আমি জানি বাংলাদেশে খেলা হচ্ছে, আমি জানি, কিন্তু খেলাটা যে আমাকে এই মুহূর্তে দেখতেই হবে এমনটা না, তোমাদেরকেও যে এই মুহূর্তে দেখতে হবে এমনটাও না। তোমরা একটু সময় করে ক্লাসটা করে যেতে পারো।
হ্যাঁ, এতদিন বন্ধ ছিল, ক্লাস বন্ধ ছিল তোমাদের। বর্তমানে খেলা দেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে ক্লাসে লাইভে থেকে মানে ক্লাসটাকে দেখা। হ্যাঁ, আগে শুরুতে দেখবা কোনো কিছু কিন্তু সেমিস্টারের শুরুতেই কোনো কিছু অনেকেই বোঝে না, জাস্ট বোঝার জন্য একটু সময় নাও। পরবর্তীতে তোমার যদি ক্লাস না লাইভে না থাকলেও কোনো সমস্যা হবে না, তুমি অন্য কাজগুলো করতে পারবা। আচ্ছা দেখো, কালার কোড কি অথবা কালার কোড পদ্ধতিটা আসলে কি একটু আমাদের সেটা দেখব। রেজিস্টর বা ক্যাপাসিটর, আমরা কি রেজিস্টর বা ক্যাপাসিটর দেখি, চিনি বা জানি? রেজিস্টর দেখছি আমরা, রেজিস্টর বা ক্যাপাসিটর দেখছি আমরা কখনো? রেজিস্টর বা ক্যাপাসিটর দেখছি? রেজিস্টর হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যাপাসিটরও হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। দেখছি কি আমরা কখনো? চলো তোমাদের একটু দেখাই, চলো তোমাদের একটু আমি দেখাই যে রেজিস্টর বা ক্যাপাসিটর। এই যে এখানে খেয়াল করো, এই যে তোমরা এই চিত্রটার দিকে একটু তাকিয়ে দেখো, এই চিত্রটা, এই চিত্রটা দেখতে পাচ্ছ বেশ কয়েক ধরনের ডিভাইস আছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আমাদের ক্যাপাসিটর, প্রত্যেকটা ডিভাইসই কি এখানে ক্যাপাসিটর। ক্যাপাসিটর বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটর, ওকে। এগুলো এক একটা করে ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো এক একটা করে কি ইলেকট্রনিক্স ডিভাইস। তারপর কি দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা হচ্ছে রেজিস্টর। এটা কি? রেজিস্টর। ওকে, তাহলে আমরা ক্যাপাসিটর দেখে নিলাম, রেজিস্টরও দেখে নিলাম। চলো এবার আমরা এই ক্যাপাসিটর রেজিস্টর সম্পর্কে এখানে কি বলছে সেটা দেখব। এখানে বলছে যে রেজিস্টর বা ক্যাপাসিটরের মান প্রকাশের উদ্দেশ্যে, কিসের মান? রেজিস্টর বা ক্যাপাসিটরের মান প্রকাশের উদ্দেশ্যে এদের গায়ে বিভিন্ন রঙের কতকগুলো চিহ্ন রিং আকারে প্রদান করে থাকে। কে প্রদান করে থাকে? যারা এগুলো তৈরি করে, মানে যে কোম্পানি বা যে ইন্ডাস্ট্রি এগুলো তৈরি করে, এই ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে, যেমন এখানে ক্যাপাসিটর বা রেজিস্টর এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে, সেই ক্যাপাসিটরের মান বা সেই রেজিস্টরের মান প্রকাশের জন্য তারা কি করে? তারা হচ্ছে তাদের গায়ের মধ্যে কিছু রঙের চিহ্ন বা কিছু রং আকারের রিং বা ব্যান্ড এগুলো দিয়ে দেয়, মানে কিছু রং দিয়ে দেয়, যে এই রংগুলো দেখে দেখে বলতে পারবে যে সেটার মান কত। হ্যাঁ, সেটার কি কত মান কত, ওই রংগুলো দেখেই বলতে পারবে। ওকে, তো এখানে হচ্ছে দেখো, রেজিস্টর বা ক্যাপাসিটরের মান প্রকাশের উদ্দেশ্যে এদের গায়ে বিভিন্ন রঙের কতগুলো চিহ্ন রিং আকারে প্রদান করে থাকে। এই চিহ্নগুলোকে কালার কোড বলা হয়। এই চিহ্নগুলোকেই মেইনলি কি বলা হয়? কালার কোড বলা হয়। আমরা কালার কোড বলতে বুঝি কোনো রেজিস্টর বা ক্যাপাসিটর গায়ে কি থাকে? বিভিন্ন রং থাকে। এই রংগুলো দিয়ে তাদের মান বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ করব। মনে রাখবা, এই অধ্যায় থেকে আমাদের প্রথম অধ্যায় থেকে ম্যাথ কিন্তু 100% পরীক্ষা থাকবে, হোক সংক্ষিপ্ত থাকবে, না হয় রচনামূলকে থাকবে। হ্যাঁ, এবং ম্যাথগুলো সবগুলো একই নিয়মে করা যায়। ওকে, সো আমি যদি তোমাদের বলি যে দেখো, ম্যাথগুলো করতে গেলে আমাদের প্রয়োজন সেটা তোমাদের একটু দেখাই। ম্যাথগুলো করতে গেলে আমাদের প্রয়োজন একটা সূত্র জানা। এটা কি জানা? সূত্র সম্পর্কে জানা। ওকে, সূত্রটা চলে আসছে, দেখো খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ আর, তাই না? আরটা কি? এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান যদি আমরা বের করতে চাই, সেই রেজিস্ট্যান্সের মানটা আমরা কিভাবে বের করতে পারবো? একটা সূত্র, এটা একটা কি সূত্র। ওকে,
এ বি সি ইন্টু 10⁻d প্লাস মাইনাস e%, আর এটা হচ্ছে ওহম। ওহম মানে কি? একক। ওহমটা কি এখানে? একক। তো এই যে এ বি সি ইন্টু 10⁻d প্লাস মাইনাস e%, আমি একটু তোমাদের এগুলো ভেঙে দেখাবো। এখানে দেখো বলছে, এখানেই বলছে যে এখানে এ হচ্ছে কি একটা প্রথম অঙ্ক, অথবা এটাকে বলা যায় প্রথম ব্যান্ডের রং। এ কি এখানে? প্রথম ব্যান্ডের রং। বি কি এখানে? বি হচ্ছে দ্বিতীয় অঙ্ক বা দ্বিতীয় ব্যান্ডের রং। এক কথায় মাথায় রাখবা, দ্বিতীয় ব্যান্ডের রং। মানে বিষয়টা কীরকম আমি একটু দেখাই। এই দেখো, এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না একটা রেজিস্টার? এই যে রেজিস্টার দেখো এখানে, এই যে খেয়াল করো, এই রেজিস্টারটার দিকে একটু তাকাই আমরা। ওকে, দেখো এখানে তাকায় দেখো যে এখানে কয়েকটা কালার তোমরা দেখতে পাচ্ছ, তাই না? পাচ্ছ কি না বলো কালার? এই রেজিস্টারের গায়ে এই যে একটা কালার, এই যে একটা কালার, এই যে একটা, দেখো এখানে একটা কালার, এখানে একটা কালার আছে, এইখানে একটা কালার আছে, এইখানে একটা কালার আছে, এইখানে একটা। মানে এখানে টোটালি কয়টা রং আছে? এখানে টোটালি রং আছে আমার 4টা, তাই না? প্রথমে ধরো বাদামি রং, তারপর একটা কালো রং, তারপর একটা লাল রং, তারপর একটা হলুদ রং। হ্যাঁ, তো এই যে কালার বা রং এখানে দেখতে পাচ্ছ, এই রংগুলো দিয়েই আমাকে বলতে হবে যে এটা কত ওহমের একটা রেজিস্টর, মানে এর মান কত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কালারগুলোকে বলতে বোঝাচ্ছে, ধরো এটা হচ্ছে আমার প্রথম কালার, এইটা আমার প্রথম কালার, এটা দ্বিতীয় কালার, এটা তৃতীয় কালার, এটা চতুর্থ কালার। ওকে, তো একটু এবার এই স্লাইডে আসি। দেখো এখানে দেখো, এ হচ্ছে আমার এখানে প্রথম কালার, মানে প্রথম যে রংটা আছে সেটা। ঠিক আছে? তারপর বি বলতে বোঝাচ্ছে আমার দ্বিতীয় কালার যেটা সেটা। সি বলতে বোঝাচ্ছে তৃতীয় কালার। ডি বলতে বোঝাচ্ছে, এক কথা মাথায় রাখবা, ডি বলতে বোঝাচ্ছে আমার চতুর্থ কালার। আর সবার শেষে দেখতে পাচ্ছ ই। ই বলতে কি বোঝাচ্ছে? ই বলতে বোঝাচ্ছে আমার পঞ্চম কালার। ওকে, তাহলে কোনো একটা রেজিস্টর, ধরো আমি যদি এখানে একটা রেজিস্টর আঁকি, এই রেজিস্টরের গায়ে আমার কালার থাকবে 3টা কালার, ধরো 5টা কালার। কয়টা কালার? 5টা। প্রথমে দিলাম এখানে একটা কালার, এই যে একটা কালার দিলাম, তারপর এখানে একটা কালার দিলাম, তারপর দেখো কালো রং তো এখানে আছেই, এইটা, এই যে একটা কালার, দেখো এখানে টোটালি কালার কয়টা দেওয়া আছে? একটা রেজিস্টরের গায়ে এখানে দেখো, খেয়াল করো, ধরো যে একটা রেজিস্টর, এটা একটা কি রেজিস্টর, এখানে 5টা কালার দেওয়া আছে। ধরো এই প্রথমের কালারটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ই। হ্যাঁ, আচ্ছা, ওইটাই বোঝাচ্ছে। দেখো এখানে প্রথমে আমার এ হচ্ছে কি রেজিস্টরের গায়ের প্রথম কালার, তারপর বি হচ্ছে দ্বিতীয় কালার, সি হচ্ছে তৃতীয় কালার, তারপর এখানে ডি হচ্ছে চতুর্থ কালার, ই হচ্ছে পঞ্চম কালার। এখন কোনো একটা রেজিস্টরের গায়ে যদি 5টা কালার থাকে, সেক্ষেত্রে আমার সূত্র হবে এটা।
সেক্ষেত্রে আমার সূত্র হবে কি এটা, এই যে এখানে যে সূত্রটা এটাই। এই যে এই সূত্রটা, যদি আমার কোনো রেজিস্টরের গায়ে কয়টা কালার থাকে, 5টা কালার থাকে, 5টা রং থাকে আর কি। ওকে, আর যদি কোনো রেজিস্টরের গায়ে আমার সাপোজ ধরো দে রং আছে কয়টা, রং আছে এখন কয়টা আছে বলো তো, এখন আছে কিন্তু আমার এখানে 4টা রং, তাই না? যদি 4টা রং থাকে তখন কি এই সূত্রটা হবে? তখন কি আমার এই সূত্রটা হবে বলো তোমরা? তখন কি এই সূত্রটা হবে? না, তখন এই সূত্রটা হবে না। দেখো জাস্ট একটু মাথায় রাখবা, এখানে এ বি সি ইন্টু 10⁻d আছে প্লাস মাইনাস e%। যদি একটা কালার কমে যায় তখন আমার এই যে এখান থেকে একটা কালার কমে যাবে, মানে এ বি সি এর মধ্যে একটা কালার এখানেও কমে যাবে। তাহলে একটা কালার যদি এখানে কমে যায়, দেখো এ বি থাকবে ইন্টু 10⁻c হবে প্লাস মাইনাস d%, প্লাস মাইনাস d%। এই যে একটু খেয়াল করো কোথায় কমলো, এখানে একটা কালার কমে গেল, আমি এখান থেকে সিটাকে ডি এর জায়গায় নিয়ে গেলাম, ডিটাকে ই এর জায়গায় নিয়ে গেলাম, জাস্ট এই, আর কিচ্ছু না, সূত্রটা বুঝো। তারপর দেখো যদি আমরা আরো একটা কালার কমাই দেই, আরো একটা কালারকে যদি এখান থেকে আমরা ভ্যানিশ করে দেই, দেখো এই যে আরেকটা কালার, এই কালারটাকেও আমি এখান থেকে সরাই ফেলছি, তাহলে এখানে কয়টা কালার বলো তো? তাহলে এখানে আমাদের 3টা কালার, তাই না? কয়টা? 3টা কালার। তো সেক্ষেত্রে কি সূত্র আমার এইটা হবে এবার? না, এইটা না, এইটা হচ্ছে আমার 5টা কালার থাকলে, এইটা হচ্ছে আমার 4টা কালার থাকলে, আর যখন 3টা কালার থাকবে তখন আমার সূত্র হবে, ঠিক এইটা। দেখো তখন আমার সূত্র হবে R ইকুয়াল A ইন্টু 10⁻b ইন্টু c প্লাস মাইনাস c%। ওকে, ঠিক আছে। তাহলে সূত্রটাকে আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারবো, শুধুমাত্র দেখব কালার কয়টা আছে। কালার যদি 5টা থাকে তখন আমাদের এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কালার যদি হয় 4টা, যদি 4টা কালার হয় তখন আমাদের হবে এরকম এ বি ইন্টু 10⁻c প্লাস মাইনাস d%। যদি কালার হয় আমাদের মাত্র 3টা, সেক্ষেত্রে আমাদের এই যে এইটা আমাদের এই সূত্রটা হবে। বুঝছো সূত্রটা কি? বুঝছো তোমরা সূত্রগুলো বুঝছো? আচ্ছা, এবার একটা তোমাদের জাস্ট ইনফরমেশন দেই, মাথায় রাখবা, সবার শেষের যে কালারটা থাকে বা রংটা থাকে, সবার শেষের যে রংটা, সবার শেষে ধরো যে এখানে আরেকটা রং আছে, ধরো এখানে আরেকটা রং আছে, সবার শেষে যে রংটা থাকে, এই যে এই রংটা, এইটা সবার শেষের রংটাকে বলা হয় টলারেন্স রং বা টলারেন্স ব্যান্ড। সেটা কি বলা হয়? টলারেন্স বলা হয়। সবার শেষের যে রংটা থাকে সেই রংটাকে বলা হয় টলারেন্স। আর এই টলারেন্স হয় মাত্র 3টা কালারের। কয়টা কালারের? 3টা। কি কি কালার থাকে টলারেন্সে? একটা হচ্ছে সোনালী, জাস্ট এতটুকু মাথার মধ্যে রাখো, সোনালী, তারপর হচ্ছে রূপালী, আরেকটা হচ্ছে নো কালার মানে কোনো কালার নাই, নো কালার। সবার শেষের ব্যান্ড অর্থাৎ এই ব্যান্ড, এখানে ধরো এই ব্যান্ড সবার শেষের ব্যান্ড। তো এই ব্যান্ডটার মধ্যে 3টা কালার হয়, একটা হচ্ছে সোনালী কালার হয়, রূপালী কালার হয়, আর একটা হয় নো কালার। সোনালী, রূপালী, আর একটা কি নো কালার। সোনালী, রূপালী, নো কালার। ওকে, সোনালী, রূপালী, নো কালার। আচ্ছা, তো এই যে কালারগুলোর কথা বললাম,
লাল, নীল, হলুদ, সবুজ, আসলে এখানে টোটালি কতগুলো কালার থাকে একটা রেজিস্টারের গায়ে, মানে কত প্রকারের কালার থাকতে পারে এইটাই আবার আমরা দেখব। ওকে, দেখো আচ্ছা, এই চিত্রটার দিকে একটু তাকাও, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। ধরো এইটা একটা রেজিস্টার, হ্যাঁ, নিম্নে 5টি কালার ব্যান্ড বিশিষ্ট একটি রেজিস্টার দেখানো হলো। এইটা হচ্ছে আমার একটা কালার থাকবে, ধরো লাল কালার। এখানে থাকবে ধরো হচ্ছে আরেকটা কালার, কিছুক্ষণ আগে যেটা তোমাদের দেখালাম, ধরো সাদা। এখানে থাকবে ধরো হচ্ছে আমার হলুদ থাকবে। তারপর হচ্ছে এখানে ধরো নীল কালার থাকবে। এই সবার শেষের যে কালারটা, এই কালারটাকে বলবো আমরা টলারেন্স কালার। টলারেন্স কালার হচ্ছে 3 প্রকারের হতে পারে। 3 প্রকারের মধ্যে 2 প্রকার হচ্ছে সোনালী একটা, রূপালী একটা, আরেকটা হচ্ছে নো কালার, মানে কোনো কালার নাই। ঠিক আছে, সোনালী, রূপালী এবং নো কালার। তো এখানে আমার এখানে সোনালী কালার দেওয়ার মতো অপশন নাই। হ্যাঁ, আমার এখানে সোনালী কালার দেওয়ার মতো বা রূপালী কালার দেওয়ার মতো কোনো অপশন নাই। দেখি তারপরও ট্রাই করে। ধরো এটা সোনালী কালার, এই যে এবার যেটা দিচ্ছি সোনালী ধরো, যদিও বা এখানে আমার আসতেছে না, এটাকে সোনালী কালার ধরো। তো এই হচ্ছে আমাদের একটা রেজিস্টারের গায়ে কীরকমভাবে কালার দেওয়া থাকবে সেটা। ওকে, তো এবার আমরা চলো একটু ম্যাথে যাই, ম্যাথে গেলে বুঝতে পারবো আরও বিষয়গুলো ক্লিয়ারলি। তার আগে আরেকটা বিষয়, ম্যাথে যাওয়ার আগে প্রত্যেকটা কালারের কিন্তু মান থাকে। হ্যাঁ, যেমন লাল কালারের মান থাকে, নীল কালারের মান থাকে, হলুদ কালারের মান থাকে, সবুজ কালারের মান থাকে। প্রত্যেকটা কালার, প্রত্যেকটা রঙের একটা করে কি থাকে, মান দেওয়া থাকে। তো সেই মানগুলো তোমরা মনে রাখবা কিভাবে, বা কিভাবে বুঝবা কোনটার মান কত, সেজন্য আমরা একটা ছকে চলে যাব। একটু খেয়াল করো, এইখানে দেখো, এখানে বলছে কি কাতে মানে কি কালো, কালো মান হচ্ছে 0। কালোর মান কত? কালোর মান হচ্ছে 0, কালোর মান 0। তারপর বাদামির মান হচ্ছে 1, লালের মান হচ্ছে 2, কমলার মান হচ্ছে 3, হলুদের মান হচ্ছে কত 4, তারপর 5, 6, 7, 8, 9। দেখো সিকোয়েন্স অনুযায়ী না, ধারাবাহিকভাবে আছে না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? আচ্ছা, তো এখানে হচ্ছে যে বিষয়টা একটু খেয়াল করবা, যে আমরা একটা কিন্তু টেকনিক দিয়ে একটা মানে একটা ছন্দ পড়তে পারি, বা একটা টেকনিক দিয়ে একটা কথা পড়তে পারি, যেটা হচ্ছে কা বা লাক, কাবালাক হর্ষণী, কাওয়ালাক হর্ষণী বেধুষা, বেধুষা। খেয়াল করে দেখো, কাবালাক হর্ষণী বেধুষা, কাবালাক হর্ষণী বেধুষা। তো কাতে কি? কাতে হচ্ছে কালো, তাই না? কাতে কি? কাতে হচ্ছে কালো। খেয়াল করো, খেয়াল করো, ধারাবাহিকতা কি ঠিক আছে? বাতে কি? বাতে হচ্ছে বাদামি। এই যে প্রথমে কাতে কালো, বাতে বাদামি, তারপর লাতে, এই যে লাতে লাল, তারপর দেখো শেষেই দেখো কতে কি? এখানে কমলা, এই যে কমলা। খেয়াল করো, তারপর কি? তারপর হচ্ছে হতে কি? হতে হলুদ, এই যে হলুদ। তারপর কি দেখো, দন্তের সাথে কি? এখানে সবুজ, এই যে সবুজ, তাই না? তারপর কি? নয় শিকার, নয় শিকারে কি আছে? নীল। এটা 9 দীর্ঘিকার হবে, সরি, এখানে 9 দীর্ঘিকার লিখবো আমরা, এটা হবে 9 দীর্ঘিকার। তাহলে 9 দীর্ঘিকারতে কি হবে? নীল, তাই না? তারপর বেতে কি? এই যে বেতে হচ্ছে বেগুনি, এই যে বেগুনি। তারপর ধুতে হবে ধূসর, ধুতে কি হবে? ধূসর, এই যে ধূসর। তারপর সাথে কি? এই যে সাদা। দেখছো? বুঝছো তোমরা? এটা দেখো তো, যদি আমরা এই যে টেকনিকটা ফলো করি, এখানে যে আমি লিখলাম যে কাবালাক হর্ষণী বেধুষা, ঠিক আছে? আমি আরেকবার লিখে দেখাচ্ছি, দেখো
দেখো কা বা লা ক, কাবালাক হর্ষণী বেধুষা। আচ্ছা, আবার হর্ষণী বেধুষা, খেয়াল করো। দেখো তো এটা দিয়ে কি বুঝতে পারছো তোমরা কিভাবে কালারের মানগুলো আমরা বের করব? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমরা মনে রাখবো যে ধরো সাপোজ কোনো রেজিস্টারের গায়ে প্রথম যে রংটা দেওয়া সেটা কালো, তার মানে কি 0। তারপর কোনো রেজিস্টারের গায়ে দ্বিতীয় রংটা দেওয়া আছে হলুদ, তার মানে তুমি চিন্তা করলা সেটা কি? সেটা হচ্ছে এভাবে চিন্তা করলা, প্রথমে কা বা লা ক, যদি কালো হয় তাহলে কিন্তু প্রথমে কালো হবে, মানে কাতে কালো হবে, বাতে বাদামি হবে, লাতে লাল হবে, তারপর হতে হলুদ হবে। যদি তোমার দ্বিতীয় ব্যান্ডটা হলুদ হয় তাহলে তার মান কত আসবে? তার মান হবে 4। এই যে দেখো এখানে 4, তাই না? যদি তার পরের ব্যান্ডে তোমার রং থাকে হচ্ছে তোমার বাদামি, তাহলে তার মান থাকবে 1। যদি তার পরের ব্যান্ডের মান থাকে হয় তোমার রং থাকে যদি তোমার সবুজ, তাহলে তার মান হবে 5। ঠিক আছে? তাহলে মাথায় রাখবা যে কাবালাক হর্ষণী বেধুষা, এভাবে মনে রাখবা। হ্যাঁ, আর সবার শেষের যে রংটা থাকে সেটার রং হচ্ছে টলারেন্স রং। টলারেন্স রং হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সোনালী, রূপালী, আর হচ্ছে কি নো কালার। তো এইগুলোরও মান আছে। সোনালীর একটা মান আছে, দেখো সোনালী, সোনালীর মানটা হচ্ছে ±5%, এটা হচ্ছে সোনালীর মান। হ্যাঁ, তারপর রূপালীর একটা মান আছে, রূপালীর মান হচ্ছে ±10%। তারপর নো কালার, নো কালারের একটা মান আছে, নো কালারের মানটা হচ্ছে ±20%। ওকে, এগুলো হচ্ছে টলারেন্স ব্যান্ডের যে কালার থাকবে সেগুলোর মান। ওকে, আচ্ছা, চলো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে দেখো বলছে এটা কিন্তু ম্যাথ। হ্যাঁ, এটা কি একটা ম্যাথ? এটা ম্যাথ। তো এই ম্যাথটা আসতে পারে এইভাবে পরীক্ষায়, সংক্ষিপ্ত প্লাস রচনামূলক উভয়, সংক্ষিপ্ত প্লাস রচনামূলক। সংক্ষিপ্ত প্লাস রচনামূলক উভয় থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, দেখো বলছে নিচের রেজিস্টারটির মান নির্ণয় করো। এই রেজিস্টারের মানটা কত হবে? বলছে যে প্রথমের যে কালারটা সেটা বাদামি, এই কালারটা বলছে বাদামি, এটাকে বলছে প্রথমের যে কালারটা দেখতে পাচ্ছ এটাকে বলছে বাদামি। বাদামি কালার কি আছে আমার এখানে? ধরো এটা বাদামি কালার, এটা হচ্ছে কি বাদামি। তারপরটা বলছে কালো, তারপরে কালারটা বলছে কি কালো, এটা বলছে কালো কালার। তারপরটা বলছে নীল, তারপরটা কি বলছে নীল কালার, নীল, এইটাকে নীল ধরি আমরা, এই যে এটা হচ্ছে নীল কালার। তারপর এটা বলছে কি রূপালী, রূপালী কালার কই পাই এখন? আমি তো রূপালী কালার কই পাই? তাহলে এটা রূপালী কালার। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, এটা ধরো রূপালী কালার। ওকে, তো প্রথমে যেহেতু বাদামি কালারের কথা বলছে, তোমাকে ধরতে হবে আমরা যখন উত্তর করব, যখন আমরা অ্যান্সার করব, তখন দেখো কি করব। প্রথমে ধরো যে এখানে আমার উত্তর হবে, উত্তর লিখব যে এখানে কি লিখব? প্রথম ব্যান্ডে আমার কি আছে দেখো,
বাদামি, তাই না? তাহলে প্রথম ব্যান্ডের মান লিখবো, ডাইরেক্ট লিখবো প্রথম ব্যান্ডের মান। প্রথম ব্যান্ডের মান কি হবে বলো তো? বাদামি। ওই যে আমরা সূত্র পড়েছিলাম কাবালাক হসনি বেধুসা, তাই না? এই যে দেখো এখানে কাবালাক হসনি বেধুসা, এখানে আমরা দেখব বাদামি কোথায় পড়েছিলাম। এই যে কাবালাক মানে হচ্ছে কালো, কাতে হচ্ছে কালো মানে এর মান হচ্ছে 0, বাতে হচ্ছে বাদামি এর মান হচ্ছে 1। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এখানে প্রথম ব্যান্ডের মান হবে, যেহেতু বাদামি বলছে তার মানে প্রথম ব্যান্ডের মান হবে 1। ওকে, তারপর কি বলছে? কালো। হ্যাঁ, তারপর কি বলছে? কালো। তাহলে এই যে কোনটা কালো? এইটা কিন্তু কালো। হ্যাঁ, তো কালো যেহেতু বলছে তাহলে আমরা কালোর মান কত জানি বলো তো? কালো তো আমাদের শুরুতেই আসছিল, এই যে কালো, এই যে কালো, এই যে কাতে কালো মানে 0, তাই না? 0। তাহলে আমরা এখানে কি দেব? এই যে, তাহলে দ্বিতীয় ব্যান্ডের মান, দ্বিতীয় ব্যান্ডের মান 0। ওকে, তারপর কি বলছে? কালোর পর নীল, তাই না? তো নীল খেয়াল করো, নীলের মান কত ছিল? আমরা লিখবো এখানে তৃতীয় ব্যান্ডের মান নীল, তাই না? নীলের মান কত এখানে দেখো তো? নীলের মান কত? নীলের মান হচ্ছে 6। তাহলে আমরা লিখব, এই যে এখানে আসো, নীলের মান যেহেতু 6 তাহলে লিখবো এখানে 6। ওকে, তারপর সর্বশেষ ব্যান্ড টলারেন্স ব্যান্ড, তাই না? এটাকে বলে আমরা চতুর্থ ব্যান্ড। চতুর্থ ব্যান্ডটা হচ্ছে এখানে কি? এটা টলারেন্স ব্যান্ড। তাহলে চতুর্থ ব্যান্ডের মান কি দেখো? চতুর্থ ব্যান্ডের মান হচ্ছে কি বলছে? রূপালী বলছে, তাই না? এখানে কি বলছে? রূপালী। তাহলে চতুর্থ ব্যান্ডটা যদি রূপালী হয় এবং টলারেন্স ব্যান্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এই রূপালী ব্যান্ডের মান আমরা কি দেখেছিলাম? রূপালী ব্যান্ডের মান দেখেছিলাম +-10%, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে রূপালী ব্যান্ডের মান +-10%। ওকে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি, নিচে লিখি +-10%। ওকে, তাহলে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের এই কাজটা আগে করতে হবে। এখানে তৃতীয় ব্যান্ডটা কি ছিল? নীল। নীলের মান কত ছিল? নীলের মান ছিল 6, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এতটুকু আগে করতে হবে। এখানে প্রথম ব্যান্ডের যে মানটা সেটা নিতে হবে, দ্বিতীয় ব্যান্ডের মান নিতে হবে, তৃতীয় ব্যান্ডের মান নিতে হবে, চতুর্থ ব্যান্ডের মান নিতে হবে। তারপর আমরা এবার সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি জানি আমরা? এর পরবর্তী স্লাইডে চলে যাই। সূত্র কি জানি? দেখো সূত্র কি জানি? সূত্র জানি, আমরা জানি আর ইকুয়াল, এখানে কালার ছিল কয়টা সেটা লক্ষ্য করো। কালার ছিল হচ্ছে 4টা কালারের ক্ষেত্রে আমরা সূত্র কি অ্যাপ্লাই করব? এ বি ইন্টু 10⁻C +-d%। ওকে, তাহলে এখানে আমাদের, তোমরা চাইলে একটা কাজ করতে পারবা রে। এই যে এখানে না, এই যে দেখো এখানে না, এই যে প্রথম ব্যান্ডের মান লিখে তোমরা যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে এই জায়গার মধ্যে, আমি আরেকটু স্পেসটা বড় করে নেই তাহলে বুঝতে পারবা। এখানে আমরা যদি লিখি প্রথম ব্যান্ডের মান, দেওয়ার পর আমরা যদি এ দেই তাহলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ব্যান্ড কি ছিল? বাদামি। তাহলে বাদামির মান ছিল হচ্ছে আমাদের কত? 1। ওকে, তারপর দ্বিতীয় ব্যান্ডের মান, তাহলে দ্বিতীয় ব্যান্ডের মান এখানে তুমি কি দিবা? সেক্ষেত্রে বি দিবা, তাই না? দ্বিতীয় ব্যান্ডের মান কি দিবা? বি। তাহলে লিখবা দ্বিতীয় ব্যান্ডের মান কি দিবা? এখানে বি দিবা। বি দেওয়ার পর দ্বিতীয় ব্যান্ড কি ছিল? এখানে কালো। কালোর মান কত? 0, ঠিক আছে। তারপর তৃতীয় ব্যান্ডের মান, তৃতীয় ব্যান্ডের মান তাহলে কি হবে? সি হবে। কত ছিল তৃতীয় ব্যান্ড? নীল। নীলের মান কত ছিল? 6। তারপর সর্বশেষ টলারেন্স ব্যান্ডের মান মানে চতুর্থ ব্যান্ডের মান কি লিখবা? ডি ইকুয়াল রূপালী, তাই না? +-10%।
পার্সেন্ট। ওকে, কেন? আচ্ছা আমি শেষ করি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের ক্যামেরাতে চার্জ কম আছে, আমি দ্রুত শেষ করব। ওকে, আচ্ছা দেখো, তো তোমরা এইভাবে শুরুতে লিখতে পারো যে এ বি সি ডি। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা সূত্রে যখন আসবো তখন আমরা এ এর মান কত লিখেছিলাম? দেখো এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান 0, তাই না? তাহলে আমরা এ এর মান লিখবো 1, বি এর মান 0 লিখলাম, গুণন দাও, গুণন দেওয়ার পর 10 দাও, এই যে 10 দিলাম। সি এর মান কত ছিল? সি এর মান ছিল এখানে কত? 6, তাই না? তাহলে এখানে তোমরা 6 লেখো, তাহলে এই যে 6 দাও, প্লাস মাইনাস ডি, ডি এর মান কত ছিল? ডি এর মান ছিল হচ্ছে 10, তাই না? 10%, আর এখানে একক হবে ওহম। ওকে, তাহলে খেয়াল করো এখানে আমাদের এই যে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সুন্দরভাবে এটা ক্যালকুলেশন করতে পারবা। যেমন আচ্ছা, তোমরা শুরুতে কি করবা? 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6টা আগে আসলাম, আসলাম আমার ব্যাগ থেকে ক্যালকুলেটর নিয়ে আসতো। আসলাম, ব্যাগ থেকে ক্যালকুলেটর নিয়ে আসো। আসলাম, আসলাম ব্যাগটা নিয়ে এসো তোমার। ভাই সব করে কি লাইট চালু? অন করো, অন করা আছে নাকি? অন করা আছে। আচ্ছা, ক্যালকুলেটর ছিল না, আমি তোমাদের বলি যে এখানে 10 টু দি পাওয়ার 6 মানে মনে করো যে আমাদের
মেগা মেগা মানে 10⁶ মানেই মেগা, ঠিক আছে? মানে কোনো কিছুর সাথে তুমি 10⁶ গুণ করো, ধরো যদি তুমি 2 এর সাথে 10⁶ যদি গুণ করো, ঠিক আছে, যদি 2 এর সাথে 10⁶ গুণ করে দাও তাহলে দেখবা যে 2 মেগা হয়ে যাবে, ঠিক আছে? যদি এটা ওহম হয় তাহলে 2 মেগা ওহম। ওকে, তার মানে আমরা বুঝতেছি, এখানে দেখো, জাস্ট এখানে দেখো, খেয়াল করো একটু, আমরা 10 এর সাথে 10⁶ গুণ করেছি, তার মানে কি 10 মেগা ওহম, ঠিক আছে? 10 মেগা ওহম। 6 মানে এখানে 6টা শূন্য অ্যাড হবে, তো এতগুলো তো দেওয়ার প্রয়োজন নাই। এক কথায় মনে রাখবা, যদি তোমার 2 এর সাথে 10⁶ গুণ থাকে তাহলে এটা হবে কি 10 মেগা ওহম। যদি তোমার থাকে এরকম যে 6 এর সাথে 10 থাকে 10⁶, তাহলে 6 মেগা ওহম, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে এখানে কি থাকবে যেহেতু 10 এর সাথে আমার গুণ আছে তার মানে 10 মেগা ওহম, তাহলে প্লাস মাইনাস কি থাকতেছে এখানে 10 মেগা ওহম দিবা এবং প্লাস মাইনাস 10% দিবা, এইটা রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমি এখানে যে অ্যান্সারটা লিখলাম, এই শেষে আসার পর এই যে টলারেন্সের মানটা 10 প্লাস মাইনাস 10%, এই মানটা তোমরা কোন ক্ষেত্রে ইউজ করবে না বলে দেই তোমাদের। দেখো, যদি তোমাদের কখনো প্রশ্নে বলে যে শুধুমাত্র বলে রেজিস্টরটির মান নির্ণয় করো, শুধু যদি বলেন রেজিস্টরটির মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমরা এই 10%টা তোমাদের প্রয়োজন হবে না। উত্তর লেখার ক্ষেত্রে তোমরা এই 10%টা দিবা না, ঠিক আছে? এই 10%টা দিবা না, ডিরেক্ট লিখবা যে 10 মেগা ওহম, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই প্লাস মাইনাস 10%এর ব্যবহার আমরা আগামী ক্লাসে দেখব। রেজিস্টরের একটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান থাকে, সেক্ষেত্রে আমরা এই 10% ব্যবহারটা দেখব, ঠিক আছে? প্লাস মাইনাস 10% ব্যবহারটা দেখব। আজকের ক্লাসে আমরা জাস্ট শিখবো যে রেজিস্টরটির মান কত হবে। রেজিস্টরটির মানের ক্ষেত্রে এখানে যা থাকবে এই এতটুকু অংশের মধ্যে তাই করবা, এখানে গুণ থাকলে গুণ করে দিবা, যত পাওয়ার থাকবে তত পাওয়ার দিয়ে, ঠিক আছে? যেহেতু 10⁶ মানে আমরা বুঝি যে এটা মেগা বোঝায়, যার কারণে আমরা 10 এর সাথে 10⁶ মানে মেগা ওহম বলতে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি থাকতো 10⁻3, আচ্ছা এবার আসো প্রশ্ন, যদি এখানে আমাদের এর মান ধরো 1, বি এর মান হচ্ছে ধরো সাপোজ 0, 10 এর মধ্যে সি এর মান ধরো যদি 3 থাকতো, সেক্ষেত্রে কি করতাম? মনে রাখবা, কোনো কিছুকে 10⁻3 দ্বারা গুণ করলে সেটার মান হবে কিলো, যদি সেটা ওহম হয় তাহলে কিলো ওহম, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 10 কিলো ওহম হবে সেক্ষেত্রে, ওকে? আর এই যে প্লাস মাইনাস d%, এটা তুমি সাথে করে লিখতে পারবা, যেমন এটা হচ্ছে 1, বির মান 0, 10⁻c এর মান ছিল কত 6, প্লাস মাইনাস d% এর মান কত ছিল 10%। এই মানটাকে তুমি সাথে করে অলওয়েজ নিয়ে আসবা, ঠিক আছে? শেষে যখন আসবা, শেষে আসার পর 10 মেগা ওহম, এইটা হবে অ্যান্সার, ওকে? আগামী ক্লাসে তোমরা এইটা চেষ্টা করবা, পারো কি না দেখবা, তো এটা ট্রাই করবা যে একটি রেজিস্টরের গায়ে এখানে বলছে যে রেজিস্টরটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো, তোমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বাদ দাও, জাস্ট তোমরা রেজিস্টরটির মান নির্ণয় করবা। জাস্ট কি করবা? জাস্ট রেজিস্টরের মান নির্ণয় করবা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন না, শুধু কি করবা? রেজিস্টরের মান, শুধু রেজিস্টরের মান কত হবে সেটা বের করবা। আগামী ক্লাসে আরেকটা ম্যাথ দেখাবো যেখানে রেজিস্টরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হয়, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা আমাকে করে দেখাবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। তো আজকে এতটুকুই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।